হ্যালো ডিয়ার অডিয়েন্স, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ প্ল্যাটফর্ম। আজকের এই সুপার ক্লাসটি অনুষ্ঠিত হবে ইংরেজি সাহিত্যের উপর। বিয়ল্প বিয়ল্পের উপর। বিয়ল্প কি? বিয়ল্প হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রাচীন একটি মহাকাব্য। ওকে, তো বিয়ল্প সম্পর্কে আমরা আজকে খুঁটিনাটি জেনে নেব। তারপর আমরা কি করব, পুরো বিষয়টা আলোচনা করব। তো বিয়ল্প হচ্ছে কি? বিয়ল্প মূলত লেখা হয়েছিল ওল্ড ইংলিশ অথবা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে। এটা লেখা হয়েছিল ওল্ড ইংলিশ অথবা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে। এটার হচ্ছে কবি দেয়া নেই, তাই এখানে লেখা ছিল অ্যাংলো স্যাক্সন পয়েট। ওকে, এটি ট্রান্সলেট করেছেন মাইকেল আলেকজান্ডার এবং এটি হচ্ছে এক ধরনের অ্যাপিক পোম এবং এখানে লাইন রয়েছে 3182টি লাইন। তো এখানে আপনাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে যে এপিক পোম কি, দেন ইংলিশ সাহিত্যে আপনার জানতে হবে যে অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট কি। তাহলে এপিক পোম হচ্ছে একটা প্রাচীন মহাকাব্য, অর্থাৎ লং ন্যারেটিভ ফর্ম, যেখানে খুবই বর্ণনাতীত থাকবে। তো এপিক পোমের কিছু বৈশিষ্ট্য রয়েছে: দীর্ঘ বর্ণনা থাকবে, বীরত্বপূর্ণ গাথা থাকবে, সাহসিকতা এবং উচ্চমার্গীয় ভাষা থাকবে, অলংকার সমৃদ্ধ থাকবে এবং ন্যাচারাল কিছু এলিমেন্টস থাকবে। এগুলো হচ্ছে এপিক ফোমের বৈশিষ্ট্য। তো আপনার এপিক ফোম সম্পর্কে জানতে হবে। এটা তোমার ভাইবা বা কোনো ব্রড কোশ্চেনে আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই এপিক ফোম বা হোয়াট ইজ এপিক ফোম, ইলাবোরেট বিয়ল্ড উইজ অ্যান এপিক ফোম। তো এপিক ফোম সম্পর্কে আপনার জানতে হবে বৈশিষ্ট্যগুলো। দেন জানতে হবে যে অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট কি। প্রোটাগনিস্ট হচ্ছে এই কাব্যের মহানায়ক, যাকে ঘিরে পুরো কাব্যটি আবর্তিত হয়েছে। এবং এই প্রোটাগনিস্টকে কি বলা হয়? যে মেইন নায়ক। আমরা বাংলা মুভিতে জানতাম না যে মেইন নায়ক এবং খলনায়ক, ঠিক তেমনই। তাহলে প্রোটাগনিস্ট হচ্ছে মেইন নায়ক, যাকে ঘিরে পুরো ঘটনা আবর্তিত হয়, এবং অ্যান্টাগনিস্ট হচ্ছে খলনায়ক, যিনি হচ্ছে প্রোটাগনিস্টের বিরুদ্ধে অবস্থান করেন। দেন তারপরে এখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে আছে হচ্ছে রদগার। তিনি হচ্ছে ডেনমার্কের রাজা। তিনি একটি মেন হোল প্রতিষ্ঠা করেন রাজপ্রাসাদ, সেটার নাম হচ্ছে হেরড। তারপর এখানে যে ন্যাচারাল এলিমেন্টস গুলো আছে সেটা হচ্ছে গ্রেন্ডেলস মাদার এবং ফায়ার ড্রাগন। আর মেইন হিরো যিনি প্রোটাগনিস্ট, তিনি হচ্ছেন বিয়ল্ফ, এবং বিয়ল্ফের হচ্ছে বিশ্বস্ত একজন সহযোদ্ধা হচ্ছে উইগলাফ। তো এখন আমরা পুরো বিষয়টা জেনে নিব যে মূলত এখানে কাহিনীটা কি। এখানে এই পুরো ঘটনাটা মূলত ডেনমার্কের রাজা রদগারকে ঘিরে প্রথমে শুরু হয়ে যায়। তারপর এখানে মেইন নায়ক প্রোটাগনিস্ট বিয়ল পুরো বিষয়টা একদম চেঞ্জ করে দেন এবং তিনি অনেক সাহসিকতার সাথে যুদ্ধ করেন। তো প্রথমে কি হলো? তো প্রথমে হচ্ছে রদগার হচ্ছে ডেনমার্কের রাজা। তিনি তার রাজপ্রাসাদে একটি হেরড মেনহোল প্রতিষ্ঠা করেন। সেখানে তারা যেহেতু পৌত্তলিক ছিল, তারা কি করতো? বিভিন্ন দেবদেবীর পূজা করত। তো এই দেবদেবীর পূজা, বিভিন্ন এই উপাসনা গুলো গ্রেন্ডেল পছন্দ করতো না। তারপর গ্রেন্ডেল তাদেরকে কি করে? অত্যাচার করা শুরু করে। গ্রেন্ডেল হচ্ছে রদগারের বিভিন্ন বিশ্বস্ত সহযোগী যোদ্ধাদের অনেকেই হত্যা করে ফেলে। এভাবে গ্রেন্ডেল দীর্ঘ 12 বছর সেখানে এই হেরোটের লোকদেরকে কি করে? অত্যাচার করে। তারপর গেন্ডে এই অত্যাচারের কথা যখন বিয়র শুনতে পায়, তখন তিনি এখানে ছুটে আসেন, ডেনমার্কে ছুটে আসেন। বিয়ল্ফ হচ্ছে সুইডিশ বা স্প্যানিশ একজন বীর। তো কথিত ছিল যে বিয়ল্ফের বাবাকে কিনা রদগার হেল্প করেছিলেন। তো সেই থেকে, অথবা তাছাড়াও তিনি একজন বীর এবং তার নৈতিকতা আছে, তিনি এই অত্যাচারিত মানুষকে হেল্প করার জন্য তারপরে তিনি ডেনমার্কে ফিরে আসেন এই অত্যাচারের কথা শুনে। তারপরে তিনি ডেনমার্কে ফিরে এসে কি করেন? এই গ্রেন্ডেলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যান। তিনি একদম শুধু শুধু খালি হাতে তার সাথে যুদ্ধ করার জন্য প্রিপেয়ার হন। অবশেষে তিনি গ্রেন্ডেলের একটি হাত ভাঙতে সক্ষম হন। তারপর গ্রেন্ডেল এই আহত অবস্থায় তার গর্তে সে পালিয়ে যায় এবং সেখানেই মরে যায়। তারপরে গ্রেন্ডেলের মৃত্যুর খবর পেয়ে তার মা খুবই প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর তিনি বিয়ল্ফের কাছে আসেন এবং তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত একদম। তখন বিয়ল্ফ
তার সাথে যুদ্ধ করার জন্য একদম মোটামুটি প্রস্তুত। তারপর তিনি কি করলেন, বিয়ল্ফ গ্রেন্ডেল মাদার্সের পানির তলানিতে, সাগরের তলানিতে তার একটি গুহা আছে, সেইখানে তিনি গিয়ে পৌঁছান। সেইখানে পৌঁছে একটা কি পেলেন, গ্রেন্ডেলস মাদারের ওখানে গিয়ে একটা শর্ট প্লেন, একটা তলোয়ার প্লেন, এবং ওই তলোয়ার দিয়ে গ্রেন্ডেলের মাকে হিট করলেন। তো গ্রেন্ডেলের মাকে হিট করার পরে তলোয়ার একদম পুরো ভ্যানিশ হয়ে গিয়েছিল, এবং শুধু শুধু হাতলটা ছিল তলোয়ারের। তো এটা নিয়েই বিয়ল ফিরে আসেন। ফিরে এসে তার যে এই বীরত্ব গাথা, তাকে সবাই সম্মান করেন। তারপর তিনি তার রাজ্যে ফিরে যান, গিটল্যান্ডে তিনি ফিরে যান। সেইখানে গিয়ে তিনি রাজত্ব করেন দীর্ঘ 50 বছর। অনেক সাহসিকতার সাথে সফলভাবে তিনি তার রাজত্ব করেন। তারপর তার আর কষ্টের শেষ হলো না, তারপর তার রাজ্যে আসলো এক ড্রাগন। ও মাই গড, এটা এই সেই ড্রাগন নয় রে বাবা, ফায়ার ড্রাগন মানুষকে খুবই অত্যাচার করতো। এই অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি আবার যুদ্ধে, শেষবারের মতো যুদ্ধে নামিয়ে পড়ার জন্য প্রস্তুত হন। তারপর তিনি এই ড্রাগনের সঙ্গেও যুদ্ধ করেন। এই ড্রাগনের সঙ্গে হাতাহাতি যুদ্ধ করে যখন তিনি ফাইনালি তাকে একটা হিট করতে ধরেন, এই ড্রাগনকে হিট করার আগে এই ড্রাগন আপার হচ্ছে বিড়ালকে ঘাড়ে একটি কামড় দিয়েছিল। তাহলে যখন তিনি ড্রাগনকে হিট করলেন, ড্রাগন তো মরেই গেল। তারপর ড্রাগন যে তাকে ঘাড়ে এখানে হিট করেছিল, কামড় দিয়েছিল, এই ইয়েতে তিনি কাতরাচ্ছিলেন, এবং হচ্ছে পানির মধ্যেও দেখা যাচ্ছে যে একদম রক্তের বুদুবুদু হইতেছে। সবাই তো ভাবছে যে কি না কি হয়ে গেছে। অবশেষে ফাইনালি আসলে আমাদের বিয়র মারা যায়। তারপর তার স্মৃতি রক্ষার্থে সমাধি স্তম্ভ করা হয়, এবং গিটল্যান্ডের লোকেরা তাকে অনেক অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান। এভাবে আমাদের গল্পের প্রোটাগনিস্ট, এই মহামান্য বীরের জীবনের সমাপ্তি ঘটে। এটাই মূলত বাংলা ইংরেজি সাহিত্যের প্রাচীন একটি মহাকাব্য। আজকের ক্লাস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা অনার্সে ইংরেজি সাহিত্যে স্টাডি করতেছেন, এরকম ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিভিন্ন ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো দিতে ভুলবেন না। See you soon.